বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একটা কথা শুনতে শুনতে ক্লান্ত, একদমই ক্লান্ত। বাংলাদেশ দলটা তরুণ, এদেরকে সময় দিতে হবে। এই যে একটা কথা বাংলাদেশের অধিনায়ক যে যখন থাকেন বারবারই বলতে থাকেন, কিন্তু কতদিন এটা 5 বছর 10 বছর 15 বছর একই কথা শুনছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এবং বহির্বিশ্ব মানে ক্রিকেটিং ওয়ার্ল্ড। ফলে এইটা আর কিভাবে বাংলাদেশ অজুহাত বানায় বারবার, এটা আমার অন্তত বোধগম্য নয়। এবং কেন এরকম দায়সারা উত্তর বা কি হচ্ছে মাঠের ভিতরে সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। যে কথাটা বললাম সেটা এলো ওয়ানডে সিরিজ থেকে, শ্রীলঙ্কার কাছে যে ওয়ানডে সিরিজে বাংলাদেশ 2-1 হেরেছে। এক সমতা ছিল, আশা জেগে উঠেছিল, কিন্তু সবাই একটা বিষয় ভুলে যাচ্ছিলেন যে একটা জয় কিন্তু এখন বাংলাদেশের জন্য বরং বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে। একটা সময় ছিল যখন ওয়ানডেতে বাংলাদেশ রেগুলারলি জিতত, কিন্তু এখন আর চিত্রটা সেরকম নেই। টেস্ট এবং টি-20 এই দুই জায়গায় বাংলাদেশ খাপ খাওয়াতে পারেনি, কখনোই ধারাবাহিক দল হয়নি। কিন্তু ওয়ানডে তো ভিন্ন ছিল, সেই জায়গাটাও বাংলাদেশ খেই হারিয়ে ফেলেছে এবং সেই সূত্র ধরে 1-1 হয়েছিল সিরিজে। এবং যখন সিরিজ নির্ধারণী ম্যাচ, যেটা জিতলে হয়তো ইতিহাস গড়া হয়ে যেত, শ্রীলঙ্কার মাটিতে প্রথম সিরিজ জয়, কিন্তু সেটা আর কাজে লাগলো না, বরঞ্চ মুখ থুবড়ে পড়লো বাংলাদেশ। 285 জবাবে 186 রানে অল আউট। এই সূত্র ধরে যে আলাপটা করতে চাই সেটা হচ্ছে, 3টা যে ওয়ানডে বাংলাদেশ খেলেছে, একটা ম্যাচেও 50 ওভার কেন তার ধারে কাছে খেলতে পারেনি। বিশ্বাস করতে পারেন আপনি, 3 ম্যাচের কোনোটাতেই 50 ওভার না। একটা ম্যাচে 39.4 ওভারে অল আউট, একটা ম্যাচে 45.5 ওভারে অল আউট এবং আরেকটা ম্যাচে আরও কম 35.5 ওভার। মানে 3 ম্যাচ মিলে বাংলাদেশ 30 ওভার কম খেলেছে। ক্যান ইউ বিলিভ দ্যাট? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ যে রানগুলো করেছে, সেই রানগুলোর মধ্যে একটা রানে বাংলাদেশ জিতেছে 248 করে দ্বিতীয় ম্যাচে, কিন্তু সেটাও 5 ওভার আগে অল আউট হওয়ার কারণে যেটা ঘটেছে যে আপনি ধারণাই করতে পারেন সেই ম্যাচে আসলে 280 করা যেতে পারতো। লাকিলি বাংলাদেশ জিতে গেছে, কারণ শ্রীলঙ্কা 232 পর্যন্ত চলে গিয়েছিল। আর বাকি যে দুটো ম্যাচ সেখানে তো দাঁড়াতেই পারেনি, একটা 186তে অল আউট, একটা 167তে অল আউট। এখন এইটা যখন কারণ হিসাবে অধিনায়ক মেহেদী মিরাজ ব্যাখ্যা করেন যে বাংলাদেশ দলকে আর একটু সময় দিতে হবে, অনেক তরুণ এই দলটাতে। এখন পরিসংখ্যান কি বলছে? সেই তরুণরা কিন্তু টুকটাক পারফর্ম করছেন, কিন্তু যারা অভিজ্ঞ তারা কি করছেন? অভিজ্ঞ কাদেরকে বলবো আমরা? লিটন দাস, তিনি 1 ম্যাচ খেললেন, ড্রপ হয়ে গেলেন তার পারফরমেন্সের কারণে, কারণ তার পাস্ট রেকর্ড খুবই খারাপ যাচ্ছিল। অধিনায়ক নিজে মেহেদী হাসান মিরাজ যথেষ্ট অভিজ্ঞ, তাকে তো এখন আর নতুন বা মিড লেভেলও বলার সুযোগ নেই। তিনি করেছেন মাত্র 37 রান 3 ম্যাচ মিলে। সমান সংখ্যক রান করেছেন নাজমুল শান্ত, এবং এই দুজনই আবার একটা করে ম্যাচে ডাক মেরেছেন, মানে 0 রান। ফলে এই যে 3 জনের কথা বলো ব্যাটিং অর্ডারে, এই 3 জনের অভিজ্ঞতা যদি এভাবে মিসইউজ করে বাংলাদেশ, তাহলে আর কিভাবে ফল আসবে? একই সঙ্গে আপনি যখন বোলিংয়ের দিকে তাকাবেন, আপনি দেখেন তাসকিন এবং মুস্তাফিজ তাদের চাইতে বেটার বল করেছেন সাকিব। এখন প্রশ্ন হচ্ছে, কে বেশি অভিজ্ঞ, সাকিব, তাসকিন না মুস্তাফিজ? উত্তর সবারই জানা। ফলে এই যে অভিজ্ঞদের কথা বলা হচ্ছে, অভিজ্ঞরা যদি এরকমই করেন তাহলে তো আর ভালো করার সুযোগ থাকে না। সেই হিসাবে পুরো ওয়ানডে সিরিজে একটাই মাত্র প্রাপ্য, সেটা হচ্ছে ভারতীয় স্পিনার তানভীর ইসলাম। তিনি 5 উইকেট নিয়েছেন একটা ম্যাচে, ক্যারিয়ারের প্রথম, এবং মোট 7 উইকেট তার কিন্তু খেলার কথা ছিল না। যদি রিশাদ সুস্থ থাকতেন তাহলে কিন্তু রিশাদই সুযোগ পেতেন। ফলে তিনি এই সুযোগটা কাজে লাগিয়েছেন। এছাড়া বলার মতো আর তেমন কিছু নেই। মোট যে 50 হয়েছে, মোট 5টা 50 করেছে বাংলাদেশ 3 ম্যাচে, তার মধ্যে একজন 2টো করেছেন হৃদয়, এবং অদ্ভুতভাবে দুটোই একই জায়গায় তিনি আউট হয়েছেন 51 রান করে। এটা একটা বড় সমস্যা। বাংলাদেশ দল 50 করেই পরপর আউট হয়ে যায় ব্যাটাররা, সেঞ্চুরি করলে সেঞ্চুরি থেকে 100 থেকে 110-এর মধ্যে আউট হয়ে যায়। এটা যেন একটা রোগ। এই রোগ কিন্তু আজকের না, বহু পুরনো রোগ, কিন্তু সেই রোগী এমনকি হৃদয়দের বড় ভাইরা যখন, মানে আমি আগের জেনারেশনের কথা বলছি, তারা যে কাজটা করতেন একই কাজ তারাও করে যাচ্ছেন। একই ব্যক্তি 2বার 50 করে 51 রানে আউট হয়েছেন। এর বাইরে ওপেনিংয়ে বাংলাদেশ তানজিদ তামিম এবং পারভেজ ইমন, তারা দুজনই একটা করে 50 করেছেন, এবং তারা বেশ প্রশংসনীয় ব্যাটিং করছিলেন, কিন্তু ধারাবাহিকতার অভাব। তার বাইরে অন্য ম্যাচগুলোতে কিন্তু স্টার্ট পেয়েছেন, কাজে লাগেনি। পারভেজ ইমন 67 করলেন, সেদিন তার সেঞ্চুরি করার চান্স ছিল, এবং একই সঙ্গে তানজিদ তামিম তিনি একটা ম্যাচে 62 করে আউট হয়ে গেলেন। এর বাইরে জাকির আলী অনিক আরেকটা ইনিংস খেলেছেন, সেটাও আবার 51 রানের। এই যে 5টা 50, তার একটাও কিন্তু আগে বাড়েনি, এবং আগে বাড়েনি বলেই বাংলাদেশের ব্যাটিংয়ের এই চেহারা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন শ্রীলঙ্কার দিকে তাকাবেন, 3 ম্যাচে 2টোতে তাদের ব্যাটার সেঞ্চুরি করেছেন,
একটা কুশল মেন্ডিস এবং আরেকটা তাদের অধিনায়ক আসালাঙ্কা। ফলে যখন একটা দলের একটা ওয়ানডে ম্যাচে একটা সেঞ্চুরি থাকে তখন অটোমেটিক দলের রানটা কিন্তু 250-র দিকে চলে যাওয়া না যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু বাংলাদেশে সেটা ঘটেনি। ফলে এই যে ব্যর্থতার এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান বাংলাদেশের জন্য নতুন না এবং সাম্প্রতিককালে সেটা অনেক বেশি বেড়ে গেছে। এখন এই হাল যদি চলতে থাকে, যে অবস্থা বাংলাদেশের, লাস্ট 9টা ওয়ানডেতে মাত্র একটা জয়, ফলে এই ধারা চলতে থাকলে বাংলাদেশ কিন্তু 2027 যে পরবর্তী ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু সরাসরি কোয়ালিফাই করার কোনো চান্স দেখা যাচ্ছে না। এটা এই কারণে বলছি, বাংলাদেশের র্যাঙ্কিং এখন 9, সেটা হয়তো আবার 10-এ চলে যেতে পারে। একই সঙ্গে 31শে মার্চ আগামী বছরে সেই পর্যন্ত সময় টপ 8-এ থাকতে হবে। ফলে বাংলাদেশ যদি এরকমটা খেলতে থাকে তাহলে অবস্থা খুবই আশঙ্কাজনক বলতে হবে, এবং সেটা যদি ঘটে তাহলে টেস্ট এবং টি-20-তে বাংলাদেশ যেমন খারাপ, ওয়ানডেতেও একই পথেই হাঁটছে যদি না ঘুরে দাঁড়ায়।